ডিয়ার স্টুডেন্ট, অর্গানিক কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জেনারেল অর্গানিক কেমিস্ট্রির পার্ট 2 ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যেসব স্টুডেন্ট এই চ্যাপ্টারের পার্ট 1 এর ভিডিওটি এখনো দেখোনি তাদের আমি বলবো যে পার্ট 1 এর ভিডিওটি আগে দেখার পর এই পার্ট 2 ভিডিওটি দেখবে, যাতে তাদের এই কনসেপ্টগুলি বুঝতে সুবিধা হয়। এখনো পর্যন্ত যেসব স্টুডেন্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী যেসব ভিডিও আসবে তার নোটিফিকেশন তুমি সহজেই পেয়ে যাও। কোনো স্টুডেন্টের যদি কোনো একটি চ্যাপ্টারে অসুবিধা থাকে বা কোনো একটি বিশেষ কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব ওই কনসেপ্ট বা ওই চ্যাপ্টার নিয়ে একটি ভিডিও দ্রুত নিয়ে আসার জন্য। আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের দুটি গুরুত্বপূর্ণ টপিক ইন্ডাকটিভ ইফেক্ট এবং ইলেকট্রোমেরিক ইফেক্ট আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমি হাইপার কনজুগেশন এন্ড রেজোনেন্স এই দুটি টপিক নিয়ে আলোচনা করব। হাইপার কনজুগেশন এন্ড রেজোনেন্স এই দুটি টপিক নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটিতে তোমরা সঙ্গে থাকো, যাতে এই টপিকগুলি সম্পর্কে তোমরা ক্লিয়ার একটি আইডিয়া পেয়ে যাও। হাইপার কনজুগেশন কাকে বলে? যদি কোনো একটি কম্পাউন্ডের মধ্যে CH3 গ্রুপ বা RCH2 গ্রুপ বা R2CH গ্রুপ এর সঙ্গে C ডবল বন্ড C অথবা C ট্রিপল বন্ড C ট্রিপল বন্ড N বা C ডবল বন্ড O এই সব গ্রুপ যুক্ত থাকে, তখন CH এর যে সিগমা বন্ড, সেই CH এর সিগমা বন্ডের সিগমা অরবিটালের সঙ্গে এই সব যে গ্রুপগুলি আছে তাদের পাই অরবিটালের ওভারল্যাপিং হয়। তাদের CH সিগমা বন্ড যে আছে সেই CH সিগমা বন্ডের CH সিগমা অরবিটালের সঙ্গে পাই অরবিটালের ওভারল্যাপিং হয়। এর ফলে চার্জের ট্রান্সফার হয়। সিস্টেমের মধ্যে চার্জের বা ইলেকট্রন ডেনসিটি একটি অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়ে। এই ইফেক্টটিকে বলা হয় হাইপার কনজুগেশন। আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এই উদাহরণটি নেব। CH2, এখানে H CH2 মাথায় প্লাস আছে, একটি কার্বোক্যাটায়ন নিয়েছি। এই কার্বোক্যাটায়নের এই কার্বনটিকে বলা হবে কার্বোক্যাটায়নিক কার্বন। আর কার্বোক্যাটায়নের সঙ্গে সরাসরি যুক্ত যে কার্বন তাকে বলা হবে আলফা কার্বন। এই কার্বনটি হলো আলফা কার্বন, আর এখানে আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলিকে বলা হবে আলফা হাইড্রোজেন অ্যাটম। এইগুলি হলো আলফা হাইড্রোজেন পরমাণু বা আলফা হাইড্রোজেন অ্যাটম। এখানে কি হবে, এই যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে CH সিগমা বন্ড আছে, এটি সিগমা বন্ডের সিগমা অরবিটাল এখানে যে এই কার্বন ডবল বন্ডের পাই অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করবে। এই CH সিগমা বন্ড এই অরবিটালটি কার্বন ডবল বন্ডের পাই অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করবে, ফলে আমরা কি দেখতে পাবো, CH2 ডবল বন্ড CH2 H তার মাথায় প্লাস। কি ঘটেছে, এই বন্ডটিতে কার্বনের একটি এবং হাইড্রোজেনের একটি দুটি ইলেকট্রন ছিল। এখান থেকে দুটি ইলেকট্রন যদি এই দুটি কার্বনের মাঝে চলে আসে, তখন এখানে একটি ডবল বন্ড হয়ে যাবে। আর যেহেতু এই হাইড্রোজেনের একটি ইলেকট্রন এখানে শিফট হয়ে গেছে, তার জন্য হাইড্রোজেনের একটি লস অফ ইলেকট্রন হয়ে গেছে। এই হাইড্রোজেনের একটি লস অফ ইলেকট্রন হয়ে যাওয়ার কারণে
সে এখন পজিটিভ চার্জ পেয়ে গেছে, অর্থাৎ যে কার্বনের মাথায় যে পজিটিভ চার্জ ছিল সেটি এখন হাইড্রোজেনের মাথায় শিফট হয়ে গেছে। এই ঘটনাটিকে বলা হচ্ছে হাইপার কনজুগেশন। এক্ষেত্রে মোট কটি হাইপার কনজুগেশন হবে? এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা যত হবে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা তত হবে। এখানে আলফা হাইড্রোজেন কটি আছে? 3টি আলফা হাইড্রোজেন আছে, তার জন্য এখানে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা হবে 3। হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা হবে 3। আর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা যত বাড়বে তত সিস্টেমটি স্টেবিলিটি বাড়বে। আমরা যদি একটি সহজ উদাহরণের সাহায্যে বুঝতে চাই, এখানে একজন ব্যক্তির মাথায় একটি ওয়েট আছে, এই ব্যক্তির মাথায় একটু ওয়েট আছে, এর সঙ্গে এর কয়েকজন বন্ধুকে নিয়ে এসেছে। এই ওয়েটটি এই ব্যক্তি থেকে এই ব্যক্তির মাথায় যাচ্ছে, সেখান থেকে এই ব্যক্তির মাথায় আসছে, আবার এই ব্যক্তি থেকে এই ব্যক্তির মাথায় আসছে। যদি এইরকম ভাবে ওয়েটটি সিস্টেমের একজনের কাছ থেকে আরেকজনের কাছে এসে সিস্টেমের মধ্যে ঘুরতে থাকে, তাহলে ওই ব্যক্তিদের এখানে দাঁড়িয়ে থাকা সময়টার পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ এদের সিস্টেমটা স্টেবিলিটি বাড়ছে। সেরকম আমি আগের ভিডিওতে বলেছি, যদি সিস্টেমের মধ্যে এই যে চার্জ বা আনপেয়ার্ড ইলেকট্রন সে যদি সিস্টেমের একটি অংশ থেকে অপর অংশে ছড়িয়ে পড়তে পারে, সিস্টেমের একটি অংশ থেকে অপর অংশে যদি ছড়িয়ে পড়তে পারে, তাহলে তার সিস্টেমটি স্টেবিলিটি বাড়বে। কি ব্যাপার আছে এখানে, যেমন এই কার্বনের মাথা পজিটিভ চার্জ এখন হাইড্রোজেনের মাথা আছে, যেমন এইখানে এই ব্যক্তির মাথা যে ওয়েট সে এখানে এই ব্যক্তির মাথায়, সেখান থেকে আবার অন্য ব্যক্তির মাথায় এরকম ভাবে ছড়িয়ে পড়ছে, সেরকম ভাবে আমাদের এই কার্বনের মাথার যে পজিটিভ চার্জ সেটি এই হাইড্রোজেনের মাথায় এবং অন্য যে আলফা হাইড্রোজেন গুলি আছে তাদের মাথায় ছড়িয়ে পড়বে। অর্থাৎ যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে তত হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা বাড়বে আর সিস্টেমটি স্টেবিলিটিও বাড়বে। এখান থেকে আমরা কার্বোকেটায়ন, কার্বন ফ্রি রেডিক্যাল এবং অ্যালকিন এই সিস্টেমগুলির স্টেবিলিটি বুঝতে পারবো। একটি কার্বোকেটায়ন সিস্টেমের স্টেবিলিটি আমরা বুঝতে চাইছি। এই যে সিস্টেম, এই সিস্টেমের ক্ষেত্রে যে কার্বোকেটায়নটি আছে, এই কার্বোকেটায়নের কটি আলফা হাইড্রোজেন আছে? এখানে কার্বোকেটায়নের পরের কার্বন আলফা কার্বন, এখানে 3টি হাইড্রোজেন আছে, তার জন্য এইটিতে আলফা হাইড্রোজেনের সংখ্যা 3, তার মানে এখানে 3টি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। এক্ষেত্রে আলফা হাইড্রোজেন কটি আছে? এখানে 3টি, এখানে 3টি, এই একটি আলফা কার্বন, এই একটি আলফা কার্বন, তার সঙ্গে এখানে 3টি হাইড্রোজেন আছে, এখানে 3টি হাইড্রোজেন আছে, অর্থাৎ আমার এখানে মোট 6টি আলফা হাইড্রোজেন আছে। তাই হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা হবে এখানে 6, এখানে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা হবে 9। অর্থাৎ সিস্টেমে যে চার্জ আছে পজিটিভ চার্জ সেটা এখানে 3টি হাইড্রোজেনের মাথায় ছড়িয়ে পড়বে, এটি 6টি হাইড্রোজেনের মাথায় ছড়িয়ে পড়বে, এটি 9টি হাইড্রোজেনের মাথায় ছড়িয়ে পড়বে। সুতরাং হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা যত বাড়বে সিস্টেমের স্টেবিলিটি তত বাড়বে। যেহেতু হাইপার কনজুগেশনের মাধ্যমে বন্ধন ভেঙে এই হাইড্রোজেনটি আলাদা হয়ে যাচ্ছে এবং বাকি প্রক্রিয়াটি রেজোনেন্সের অনুরূপ, তাই হাইপার কনজুগেশনকে নো বন্ড রেজোনেন্স বলে। হাইপার কনজুগেশনকে নো বন্ড রেজোনেন্স বলা হয়। হাইপার কনজুগেশনকে আমরা নো বন্ড রেজোনেন্স বলতে পারি। কেন আমরা বলে দিচ্ছি, এক্ষেত্রে হাইড্রোজেনের এখানে এই কার্বনের মাথায় যে চার্জ ছিল সেটি হাইড্রোজেনের মাথায় চলে এসেছে, তখন এই মাঝের যে সিগমা বন্ড সেই বন্ড ব্রেক হয়ে গেছে,
তার জন্য বন্ধনটি ভেঙে হাইড্রোজেন পুরোপুরি আলাদা হয়ে গেছে, এই জন্য এইটিকে বলা হচ্ছে নো বন্ড রেজোনেন্স। এরপর আমরা কার্বন ফ্রি রেডিক্যাল সিস্টেমের কার্বন ফ্রি রেডিক্যাল এই সিস্টেমগুলির স্টেবিলিটি বোঝার চেষ্টা করব। তার আগে কার্বন ফ্রি রেডিক্যাল সম্পর্কে একবার জেনে নিই। কার্বন ফ্রি রেডিক্যাল তৈরি হলো কি করে। এখানে এই কার্বন আর হাইড্রোজেনের মাঝে যদি একটি সিঙ্গেল বন্ড থাকে, এই বন্ডটির যদি হোমোলাইটিক ক্লিভেজ হয়, হোমোলাইটিক ক্লিভেজ, কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে এখানে বন্ধন ছিল একটি, সেই বন্ধনে এই কার্বন একটি ইলেকট্রন দিয়েছে, এই হাইড্রোজেন একটি ইলেকট্রন দিয়েছে, সমযোজী বন্ধন, সেখানে প্রত্যেকে একটি করে ইলেকট্রন দিয়ে রেখেছে। কিন্তু যখন হোমোলাইটিক ক্লিভেজ হবে তখন যে যার নিজের ইলেকট্রন ফেরত নিয়ে চলে যাবে। কি হয়েছে এখানে CH3 ডট প্লাস H ডট, অর্থাৎ কার্বনের মাথায় একটি অযুগ্ম ইলেকট্রন আছে এবং হাইড্রোজেনেরও মাথায় একটি অযুগ্ম ইলেকট্রন আছে। যখন এই কার্বনের মাথায় এই একটি অযুগ্ম ইলেকট্রন আছে, এটিকে আমরা বলছি ফ্রি রেডিক্যাল। কার্বনের মাথায় ফ্রি রেডিক্যাল আছে, আনপেয়ার্ড ইলেকট্রন, তার জন্য বলা হচ্ছে কার্বন ফ্রি রেডিক্যাল। এটি যদি Cl এর মাথায় একটি আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন থাকে তখন বলবো ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এরকম এখানে ধরো CH3Cl ছিল, সেক্ষেত্রে H2O পোলার প্রোটিক সলভেন্ট দিয়ে দেওয়া হয়েছে, এখানে হেটেরোলাইটিক ক্লিভেজ হবে। হেটেরোলাইটিক ক্লিভেজ অসম বিভাজন, হেটেরোলাইটিক ক্লিভেজ অর্থাৎ অসম বিভাজন হবে। এই ক্ষেত্রে এই বন্ধনটিতে যে সমযোজী বন্ধন ছিল কার্বন এবং ক্লোরিনের মাঝে, তাতে যে দুটি ইলেকট্রন ইনভলভ ছিল সেই দুটি ইলেকট্রনই এখন ক্লোরিনের দিকে পুরোপুরিভাবে ঘুরে গেছে। তাতে ক্লোরিন একটি অতিরিক্ত ইলেকট্রন পেয়ে যাওয়ার জন্য ক্লোরিন নেগেটিভ চার্জ পেয়ে যাবে, আর এখানে যে CH3 আছে অর্থাৎ এখানে CH3 যে কার্বন আছে সে পজিটিভ চার্জ পেয়ে যাবে। এটিকে বলা হচ্ছে হেটেরোলাইটিক ক্লিভেজ। এখানে কার্বন যেহেতু পজিটিভ চার্জ পেয়ে গেছে, এই কার্বনটি হবে কার্বোকেটায়নিক কার্বন, অর্থাৎ এটিকে আমরা বলবো কার্বোকেটায়ন। হেটেরোলাইটিক ক্লিভেজের ক্ষেত্রে অবশ্যই একটি পোলার প্রোটিক সলভেন্ট থাকা আবশ্যক। হেটেরোলাইটিক ক্লিভেজের ক্ষেত্রে পোলার প্রোটিক সলভেন্ট ছাড়া এই ঘটনা ঘটতে পারে না, কিন্তু হোমোলাইটিক ক্লিভেজ বা সমবিভাজনের ক্ষেত্রে আমরা HBU বা হিট দিয়ে পরে প্রক্রিয়াটি ঘটাতে পারবো। এখানে সলভেন্ট থাকার কোনো প্রয়োজন নেই, গ্যাসীয় অবস্থাতেও এই বিক্রিয়া ঘটতে পারে, সলভেন্টের মধ্যেও ঘটতে পারে, কিন্তু এই বিক্রিয়াটি ঘটার জন্য বা এই যে প্রসেস এটা ঘটার জন্য অবশ্যই আমাদের একটি পোলার প্রোটিক সলভেন্ট থাকার প্রয়োজন। ঠিক আছে, এরপর তোমরা কার্বন ফ্রি রেডিক্যালের উৎস বুঝতে পারলে এবং কার্বন ক্যাটায়নেরও উৎস বুঝতে পারলে আমরা এখন এই ফ্রি রেডিক্যাল সিস্টেমগুলির স্টেবিলিটি বুঝতে চাইছি। এখানে যে কার্বনের মাথায় আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন আছে তার পরের কার্বন অর্থাৎ তার পাশের কার্বনটিকেই বলা হবে আলফা কার্বন। এটিকে আলফা কার্বন বলবো, আর তার সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন আছে তাদেরকে বলা হবে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেনের সংখ্যা যত হবে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা তত হবে। কার্বোকেটায়নের অনুরূপ, কার্বোকেটায়নে যেমন হয়েছিল যে কার্বন এখানে যতটি আলফা হাইড্রোজেন আছে তার সঙ্গে সমান সংখ্যক হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাচ্ছিলেন, এখানেও তাই। এখানটিতে আমরা হাইপার কনজুগেশনের সংখ্যা পাবো 3, এখানে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা হবে 6, এখানে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা হবে 9। তাই স্টেবিলিটি এই দিকে বাড়ছে সিস্টেমে, এখান থেকে এখানে স্টেবিলিটি বাড়বে, কারণ সিস্টেমের মধ্যে অযুগ্ম ইলেকট্রনটি বেশি হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ছড়িয়ে পড়বে। এখানে এই যে আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রনটি
সেটি 3টি হাইড্রোজেনের মাথায় ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে যে অযুগ্ম ইলেকট্রনটি আছে সেটি 6টি হাইড্রোজেনের মাথায় ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে সেটি 9টি হাইড্রোজেনের মাথায় ছড়িয়ে পড়বে। তাই এই সিস্টেমের স্টেবিলিটি সর্বাধিক। স্টেবিলিটি অফ অ্যালকিন। এক্ষেত্রে কোন কার্বনটিকে কি বলা হয় একবার দেখে নিচ্ছি। সরাসরি ডবল বন্ডের সঙ্গে যুক্ত যে কার্বন তাদেরকে বলা হবে ভিনাইলিক কার্বন। ভিনাইলিক কার্বন। ডবল বন্ডের সঙ্গে সরাসরি যুক্ত যে কার্বন তাদেরকে বলা হবে ভিনাইলিক কার্বন। ডবল বন্ডের কার্বনের সঙ্গে যুক্ত যে কার্বন অর্থাৎ ভিনাইলিক কার্বনের সঙ্গে যুক্ত যে কার্বন তাকে বলা হবে অ্যালাইলিক কার্বন। অ্যালাইলিক কার্বন। ডবল বন্ডেড কার্বন তাদেরকে বলবো ভিনাইলিক কার্বন, তার সঙ্গে যুক্ত যে কার্বন তাকে বলা হবে অ্যালাইলিক কার্বন। অ্যালাইলিক হাইড্রোজেনের সংখ্যা যত হবে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা এখানে তত হবে। অ্যালাইলিক হাইড্রোজেনের সংখ্যা যত হবে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা তত হবে। এই ক্ষেত্রে দুটি ভিনাইলিক কার্বন আছে, তারপরে কোনো অ্যালাইলিক কার্বন নেই, তার জন্য এখানে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা 0। এই ক্ষেত্রে আমরা 3টি অ্যালাইলিক হাইড্রোজেন দেখতে পাচ্ছি। এই কার্বন অর্থাৎ অ্যালাইলিক কার্বন তার সঙ্গে 3টি হাইড্রোজেন যুক্ত আছে, অর্থাৎ অ্যালাইলিক হাইড্রোজেনের সংখ্যা এখানে 3, তার জন্য এটির হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা হবে 3। আর এই যে কম্পাউন্ডটি এটিতে অ্যালাইলিক হাইড্রোজেন এখানে 3টি আছে, এখানে 3টি আছে, অর্থাৎ মোট এটির 6টি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাওয়া যাবে। আমরা জানি যে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা যত বাড়বে স্টেবিলিটি তত বাড়বে, অর্থাৎ এই সিস্টেমটি স্টেবিলিটি সবচেয়ে বেশি, এরকম ভাবে এই অর্ডারে এদের স্টেবিলিটি থাকবে। তাহলে হাইপার কনজুগেশন থেকে আমরা 3টি সিস্টেমের স্টেবিলিটি বুঝতে পারলাম। প্রথমে বলেছিলাম কার্বোক্যাটায়ন, তারপর বললাম কার্বন ফ্রি রেডিক্যাল এবং অ্যালকিন। এই 3টি স্টেবিলিটি আমরা বুঝতে পারবো কার সাহায্যে? হাইপার কনজুগেশনের সাহায্যে। কিন্তু কার্ব অ্যানায়নের স্টেবিলিটি আমরা হাইপার কনজুগেশনের সাহায্যে বুঝতে পারবো না। রেজোনেন্স হলো ইলেকট্রনিক ফ্যাক্টরস গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মোস্ট ইফেক্টিভ। রেজোনেন্স কাকে বলে? রেজোনেন্স হচ্ছে এমন একটি ঘটনা যেখানে কোনো একটি প্লেনার কনজুগেটেড সিস্টেম, কোনো একটি প্লেনার কনজুগেটেড সিস্টেমে শুধুমাত্র পাই ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে কোনো একটি যৌগের একটি গঠন অপর একটি গঠনে পরিণত হয়, কিন্তু কোনো পরমাণুর কোনো স্থান পরিবর্তন না ঘটে, তাকে রেজোনেন্স বলা হয়। এখানে আমি দুটি টার্ম লিখেছি, প্লেনার আর কনজুগেটেড। দুটির মিনিং কি রকম ব্যাপার আছে যে CH2 ডাবল বন্ড CH2, এই যে যৌগটি লিখেছি এই যৌগটিতে আমরা যদি লক্ষ্য করি প্রত্যেকটি কার্বনের হাইব্রিডাইজেশন, প্রত্যেকটি কার্বনের হাইব্রিডাইজেশন আছে sp2। sp2 কার্বন মানে প্লেনার কার্বন, প্রত্যেকটি কার্বন হলো প্লেনার, অর্থাৎ আমি বলতে পারি এই সিস্টেমটি হলো প্লেনার সিস্টেম। কনজুগেটেড অর্থাৎ অল্টারনেট ডবল বন্ড সিস্টেম। কনজুগেটেড মিন্স alternate কনজুগেটেড অর্থাৎ অল্টারনেট ডবল বন্ড সিস্টেম। একটি ডবল বন্ড, তারপরে আবার সিঙ্গেল বন্ড, তারপরে আবার ডবল বন্ড, তারপরে যদি আবার থাকতো যে সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এরকম করে যদি থাকে তখন তাকে বলা হবে কনজুগেটেড সিস্টেম। তাহলে এখানে দুটি বিষয় প্রথমেই লক্ষ্য করতে হবে যে সিস্টেমটি প্লেনার কিনা, অর্থাৎ এই সব কার্বনগুলির হাইব্রিডাইজেশন আমরা sp2 দেখেছি, অর্থাৎ এই সিস্টেমটি প্লেনার। আর কনজুগেটেড কিনা,
কনজুগেটেড অর্থাৎ একটি ডবল বন্ড, তারপর একটি সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড, এটিকে বলা হবে কনজুগেটেড সিস্টেম। যদি কোথাও এরকম একটি সিস্টেম থাকে, এখানে এই ডবল বন্ডের পর পর দুটি সিঙ্গেল বন্ড আছে, অর্থাৎ এখানে কনজুগেশন লস্ট হয়ে গেছে, বলবো এখানে এটি কনজুগেটেড সিস্টেম নয়। আবার যদি কোনো জায়গায় পর দুটি ডবল বন্ড থাকে, এই সিস্টেমটিকেও আমরা আর কনজুগেটেড সিস্টেম বলতে পারবো না। পর দুটি ডবল বন্ড বা পর যেখানেই দুটি সিঙ্গেল বন্ড চলে আসবে, তখন সেই সিস্টেমটিকে বলা হবে এখানে কনজুগেশন লস্ট হয়ে গেছে, মানে কনজুগেশন আর নেই। তাহলে কনজুগেটেড সিস্টেমটা এখন বোঝাতে পারলাম। তাহলে আমরা প্লেনার এবং কনজুগেটেড যে ব্যাপারটি বলা আছে সেটি আমরা বুঝতে পেরেছি। এরপর এই সিস্টেমের রেজোনেন্সের প্রক্রিয়া কিরকম ভাবে হয় সেটি দেখব। এখানে এই যে পাই বন্ড আছে, একটি সিগমা বন্ড একটি পাই বন্ড, এই পাই বন্ডে এই কার্বন এবং এই কার্বন উভয়ের একটি করে ইলেকট্রন দেওয়া আছে। এই বন্ধনটি যদি এই দিকে সরে যায়, এই বন্ধনটি যদি এই দিকে সরে যায়, তাহলে এই কার্বন একটি অতিরিক্ত ইলেকট্রন পেয়ে যাবে, তার জন্য ও মাইনাস চার্জ পেয়ে যাবে। আর এই কার্বন একটি ইলেকট্রনের ঘাটতি হবে, তার জন্য ও পজিটিভ চার্জ পাবে। এরপর যেহেতু এখানে পজিটিভ চার্জ আছে, এই পাশের যে ইলেকট্রন ডেনসিটি সেটি এখানে চলে যাবে, অর্থাৎ এরকম ভাবে সিস্টেমের মধ্যে চার্জ একটা অংশ থেকে আরেকটা অংশে শিফটিং হচ্ছে বা ছড়িয়ে পড়ছে, একটা অংশ থেকে আরেকটা অংশে চার্জের ডিসপারসেল হচ্ছে। এই ঘটনাটিকে বলা হচ্ছে রেজোনেন্স। আমি রেজোনেন্সের ডেফিনেশনে বলেছি যে প্লেনার কনজুগেটেড সিস্টেমে শুধুমাত্র পাই ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে একটি যৌগের গঠন অপর একটি গঠনে পরিণত হবে, কিন্তু কোনো পরমাণু স্থান পরিবর্তন ঘটবে না। এটি হলো রেজোনেন্স। সেই প্রক্রিয়াটি আমরা এইখানে দেখতে পাবো ঠিক মতো ভাবে। একদম বেনজিন রিং নেওয়া হয়েছে, বেনজিন রিংয়ে আমি যদি এখানে রেজোনেন্স করি, একটিতে আমি বন্ডে কিরকম ভাবে রেজোনেন্স হয়েছে বলে দিচ্ছি। যে এই বন্ধনের যে পাই ইলেকট্রন, এখানে সব সময় পাই ইলেকট্রনের স্থানান্তর ঘটবে। তাহলে পাই ইলেকট্রন এখানে এই বন্ধনটি পাই বন্ধনটি ভেঙে এই দুটি কার্বনের মধ্যে যে পাই বন্ধন ছিল সেটি এখন এই কার্বনের মাথায় চলে এসেছে ইলেকট্রনগুলি, আর এই কার্বন এই জন্য পজিটিভ চার্জ পেয়ে গেছে। আমি সমস্ত রেজোনেন্সের প্রক্রিয়াটিকে যদি দেখি তাহলে দেখতে পারবো যে এখানে যে বন্ডের পজিশন ছিল, এখানে কিন্তু বন্ডের পজিশন এক নেই, অর্থাৎ এই যৌগটি একই যৌগ সে এখান থেকে এখানে অপর একটি গঠনে পরিণত হয়েছে, শুধুমাত্র পাই ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে কোনো পরমাণু কোনো স্থান পরিবর্তন ঘটেনি। এখানে আমরা এই যে চিহ্নটি ব্যবহার করছি এটি সিগনিফিকেন্ট আমি বোঝাচ্ছি। এই চিহ্নটির অর্থ হলো এর এদিকে এবং এদিকে যে দুটি গঠন আঁকা আছে তারা একই যৌগের দুটি ভিন্ন গঠন। এখানে এখানে যে স্ট্রাকচারগুলি আঁকা থাকবে তারা একই যৌগের দুটি ভিন্ন গঠন। এরা নিজেদের মধ্যে ইন্টার কনভার্সন করছে, নিজেদের মধ্যে পারস্পরিক রূপান্তরে এরা
আগে থেকে, এটিকে আমরা ইকুইলিব্রিয়ামের সাইনও বলি। এরকম যদি থাকে, এই চিহ্নটির মানে হলো যে এখানে এবং এখানে যাদের লেখা আছে তারা একই যৌগ নয়, তারা ভিন্ন দুটি যৌগ, কিন্তু তারা পরস্পরের মধ্যে স্থানান্তর করছে, অর্থাৎ তারা নিজেদেরকে পরস্পর রূপান্তর করছে। এই এ যৌগটি বি যৌগে রূপান্তরিত হচ্ছে বা বিক্রিয়ার মাধ্যমে বি যৌগে পরিণত হচ্ছে, আবার বি আবার বিক্রিয়ার মাধ্যমে এই যৌগে পরিণত হচ্ছে। এরা কিন্তু দুটি ভিন্ন যৌগ, কিন্তু এই যে চিহ্নটির মাধ্যমে যাদেরকে লেখা আছে এই গঠনটি এবং এই গঠনটি একই যৌগের দুটি ভিন্ন গঠন। আর এখানে যখন উভয়মুখী তীর চিহ্ন এইরকম ভাবে দেওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে এ এবং বি সাম্যাবস্থায় আছে বা ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু এ আর বি দুটি ভিন্ন পদার্থ। এরপর আমরা রেজোনেন্সের যে ব্যবহার বা প্রয়োগ সেটি দেখব। তার আগে রেজোনেন্সের কয়েকটি, যেমন ইন্ডাকটিভ ইফেক্টের ক্ষেত্রে আমরা প্লাস আই ইফেক্টিং গ্রুপস এবং মাইনাস আই ইফেক্টিং গ্রুপস দেখেছি, রেজোনেন্সের ক্ষেত্রেও সেরকম প্লাস আর এবং মাইনাস আর গ্রুপস আছে, তাদের লিস্ট আমাদের মনে রাখতে হবে। দেখবো যে কোনটা প্লাস আর এবং কোনটি মাইনাস আর গ্রুপস। এগুলি হলো প্লাস আর গ্রুপের উদাহরণ। রেজোনেন্স প্লাস আর ইফেক্টিং গ্রুপস, এরা রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি সিস্টেমের দিকে পাঠাবে। এরা রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি সিস্টেমের দিকে পাঠাবে। এই জিনিসটি তোমাদের মনে রাখতে হবে। এটি হলো মাইনাস আই ইফেক্টিং গ্রুপসের লিস্ট, অর্থাৎ এই সব গ্রুপগুলি রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি সিস্টেম থেকে নিজের দিকে টানবে। এই সব গ্রুপগুলি ইলেকট্রন ডেনসিটি সিস্টেম থেকে নিজের দিকে টানবে। আমরা দেখছি যে এই দুটি গ্রুপ, অর্থাৎ ভিনাইল গ্রুপ এবং ফিনাইল গ্রুপ, এরা রেজোনেন্সের প্লাস আর এর ক্ষেত্রেও আছে আর মাইনাস আর এর ক্ষেত্রেও আছে। এরা এমন গ্রুপ, যদি এখান থেকে এর সঙ্গে কেউ স্ট্রং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকে, খুব ভালো ইলেকট্রন দিতে পারবে, ডোনার গ্রুপ যদি এর সঙ্গে যুক্ত থাকে, তখন এরা উইথড্রয়িং গ্রুপ অর্থাৎ নেওয়ার গ্রুপে হিসাবে কাজ করে। আর যদি এমন কোনো গ্রুপ থাকে যারা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং, লাইক নাইট্রো, SO3H, SR2, SO2R, CHO, এই সব গ্রুপ যদি যারা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে এরা তখন ডোনার গ্রুপ হিসাবে কাজ করবে। অর্থাৎ এদের কাছ থেকে কেউ ইলেকট্রন ডেনসিটি চাইলে এরা দিতে পারবে, আবার এদেরকে যদি কেউ ইলেকট্রন ডেনসিটি দেয় এরা নিতে পারবে। আমরা এই কার্বোক্যাটায়ন সিস্টেমগুলি স্টেবিলিটি বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে প্লাস সিঙ্গেল বন্ড ডবল বন্ড, অর্থাৎ এই পজিটিভ চার্জ এই ডবল বন্ডের সঙ্গে কনজুগেশনে আছে, কনজুগেশন করতে, এটা রেজোনেন্স করতে পারবে। এই কার্বনের পজিটিভ চার্জ এখন এই কার্বনের মাথায় শিফট হয়ে গেছে। যদি এরকম করে সিস্টেমের মধ্যে পুরো পজিটিভ চার্জটি ছড়িয়ে পড়ে, তাহলে সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। অর্থাৎ এই সিস্টেমটিকে আমি এরকম ভাবে লিখতে পারি, এখানে প্লাস চার্জটি সিস্টেমের এই প্রান্ত থেকে এই প্রান্তে পুরো ছড়িয়ে পড়ছে। তাহলে সিস্টেমের মধ্যে চার্জের পরিমাণ যত ছড়িয়ে পড়বে, স্টেবিলিটি অফ দা সিস্টেম তত বাড়বে। এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এরকম ভাবে বাড়ছে। এরপর এখানে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জের পর সিঙ্গেল বন্ড, তারপর ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড, অর্থাৎ এই সিস্টেমটি পুরোটাই কনজুগেশনে আছে। তাই এখান থেকে শুরু করে একদম এইখান পর্যন্ত পুরো সিস্টেমের মধ্যে চার্জ ছড়িয়ে পড়বে। এই দুটি সিস্টেমের মধ্যে আমি যদি তুলনামূলক বিচার করতে চাই, তাহলে এখানে একজন ব্যক্তি আছে, তার মাথায় একটি 20 কেজি রড দেওয়া আছে, এখানে আরেকজন ব্যক্তি আছে, এখানে আরেকজন ব্যক্তি আছে। এই রড
পয়েন্টটি যদি তিনজনের মাথায় এরকম ভাবে শিফটিং হয়, একজনের মাথা থেকে আরেকজনের মাথায়, আরেকজনের মাথা থেকে আরেকজনের মাথায় যদি ছড়িয়ে পড়ে, অর্থাৎ ডিসপারসেল অফ পয়েন্ট হয়, তাহলে সিস্টেমের স্টেবিলিটি বাড়ছে। এরপর যদি এখানে নাম্বার অফ মেম্বারস বেড়ে যায়, অর্থাৎ আরো বেশ কয়েকজনকে যদি এখানে নিয়ে আসা হয়, এর কাছ থেকে এর কাছে চার্জ এলো, এর কাছে ওয়েট এলো, এর কাছে ওয়েট এলো, এরকম যদি ছড়িয়ে পড়ে, যত সিস্টেমে নাম্বার অফ মেম্বারস বাড়বে তত এই সিস্টেমটির স্টেবিলিটি যেমন ভাবে বাড়ছে, এখানে শুধুমাত্র একটি ডবল বন্ডের সঙ্গে এই পজিটিভ চার্জের ডিসপারসেল বা স্থানান্তর হচ্ছিল, তার জন্য এই সিস্টেমটি যে পরিমাণ স্টেবিলিটি বেড়েছে, এর স্টেবিলিটি তার থেকে অনেক বেশি বাড়বে, কারণ এখানে নাম্বার অফ ডবল বন্ডস বেশি আছে, বেশি সংখ্যক রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাবো, সিস্টেমের মধ্যে চার্জটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। তাহলে এই দুটি সিস্টেম, এটাকে যদি আমি 1 নম্বর সিস্টেম বলি, এটিকে যদি 2 নম্বর সিস্টেম বলি, আর এইটিকে যদি আমি 3 নম্বর সিস্টেম বলি, এই ক্ষেত্রে সিস্টেমের চার্জ ছড়িয়ে পড়বে না, কারণ এখানে তো আর ডবল বন্ড নেই যে রেজোনেন্স হবে, তাহলে এটি ইন্ডাকটিভ ইফেক্ট বা হাইপার কনজুগেশনের মাধ্যমে স্টেবিলিটি বাড়বে। এই ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স এবং হাইপার কনজুগেশনের মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী হলো রেজোনেন্স। রেজোনেন্সের ইফেক্ট সবচেয়ে বেশি। এদের আমি যদি ইফেক্টিভনেস দেখি, তাহলে রেজোনেন্স সবচেয়ে বেশি কার্যকরী, তারপর হলো হাইপার কনজুগেশন, রেজোনেন্স সবচেয়ে বেশি ইফেক্টিভ, তারপরে হচ্ছে হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্ট লিস্ট ইফেক্টিভ এদের মধ্যে। ইন্ডাকটিভ ইফেক্ট এদের মধ্যে লিস্ট ইফেক্টিভ, সবচেয়ে বেশি ইফেক্টিভ রেজোনেন্স, তারপর হচ্ছে হাইপার কনজুগেশন, আর ইন্ডাকটিভ ইফেক্টের ইফেক্টিভনেসটা অনেকটা কম। তাহলে এরা রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব পাচ্ছে, এ বলতে পারি যে হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে স্থায়িত্ব পাচ্ছে, তার জন্য এদের মধ্যে স্টেবিলিটি ছিল 2 এর বেশি। তারপরে 1 নম্বর সিস্টেম আর 3 নম্বর সিস্টেমের স্টেবিলিটি সবচেয়ে কম হবে, এটি এদের স্টেবিলিটি অর্ডার, এটি এদের স্টেবিলিটি অর্ডার। আমরা যদি বেঞ্জিন রিংয়ে কোনো একটি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিয়ে তার রেজোনেন্স করি, আমরা কি পাচ্ছি আগে দেখি, তারপরে এটি সম্পর্কে তোমাদের বোঝাচ্ছি। এখানে আমি একটি ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ও মাইনাস এটি নিয়েছি, ইলেকট্রন এর ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকায় বেঞ্জিন রিং এর দিকে ইলেকট্রন পাঠাবে। এই সমস্ত রেজোনেন্সের প্রক্রিয়াটিতে আমরা যদি দেখি, এখানে অর্থ পজিশন মাইনাস হয়েছে, এখানে প্যারা পজিশন মাইনাস হয়েছে, আবার এখানে অর্থ পজিশন মাইনাস হয়েছে, এরপর মাইনাস আবার অক্সিজেনের কাছে ফিরে চলে গেছে। আমি যদি যারা এখনো পর্যন্ত অর্থ প্যারা পজিশন সম্পর্কে জানো না, তাদের জন্য একবার বলে দিচ্ছি। যদি বেঞ্জিন রিংয়ে কোনো একটি সাবস্টিটিউয়েন্ট যেখানে থাকবে, যখন বেঞ্জিন রিংয়ে কোনো সাবস্টিটিউয়েন্ট যুক্ত নেই, তখন বেঞ্জিন রিংয়ের সমস্ত পজিশনগুলি ইকুইভ্যালেন্ট, সেম, কোনো আলাদা নয়। এরপর যদি বেঞ্জিন রিংয়ে কোনো একটি সাবস্টিটিউয়েন্ট আগে থেকে এখানে উপস্থিত থাকে, কোনো একটি প্রতিস্থাপক উপস্থিত থাকে, তখন তার পাশের যে দুটি অবস্থান, এদেরকে বলবো অর্থ পজিশন। এটিও অর্থ, এটিও অর্থ। তারপরের যে দুটি অবস্থান, এগুলিকে বলবো মেটা পজিশন।
সেটিকে বলা হবে প্যারা পজিশন। তাহলে এখানে স্ট্রাকচারটিতে যদি আমরা দেখি যে অর্থ পজিশন, এখানে অর্থ পজিশন নেগেটিভ হয়েছে, আবার প্যারা পজিশন নেগেটিভ হয়েছে, আবার অর্থ পজিশন নেগেটিভ হয়েছে। অর্থাৎ যখন কোনো ইলেকট্রন ডোনেটিভ গ্রুপ বেঞ্জিন রিংয়ে প্রেজেন্ট আছে তখন শুধুমাত্র অর্থ আর প্যারা পজিশন রেজোনেন্সে ইনভলভ হচ্ছে, মেটা পজিশন রেজোনেন্সে ইনভলভ হচ্ছে না। এখান থেকে একটি নোট নিতে পারো, মেটা পজিশন নেভার ইনভলভস ইন রেজোনেন্স, মেটা পজিশন নেভার ইনভলভস ইন রেজোনেন্স। আমরা যদি এটি ইলেকট্রন ডোনেটিভ গ্রুপের পরিবর্তে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিতাম, যদি এরকম এখানে একটি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিতাম, সেক্ষেত্রেও আমরা দেখতাম যে এখানে ডেল্টা প্লাস হয়েছে, এখানে ডেল্টা প্লাস হয়েছে, এখানে ডেল্টা প্লাস হয়েছে। অর্থাৎ আমরা যখন রেজোনেন্সের প্রক্রিয়াটি সম্পন্ন করতাম তাহলে এই পজিশন, এই পজিশন এবং এই পজিশন প্লাস হতো। অর্থাৎ অর্থ এবং প্যারা পজিশনগুলি তখন প্লাসে পরিণত হতো, মেটা পজিশন তখনও রেজোনেন্সে ইনভলভ হতো না। তাই আমি বলতে পারি যে মেটা পজিশন নেভার ইনভলভস ইন রেজোনেন্স। এক্ষেত্রে আমি কয়েকটি কার্ভ অ্যানায়নিক সিস্টেম নিয়েছি, এক্ষেত্রে কোনটি স্টেবিলিটি বেশি আমরা বোঝার চেষ্টা করছি। এইখানে তোমরা প্রথম করার যখন এগুলো স্টেবিলিটি অর্ডার বার করানোর চেষ্টা করবে তখন এইখানে নিচে লিখে নেবে যে এই গ্রুপটি কেমন গ্রুপ। আমি এখানে লিখছি যে নাইট্রো এ হচ্ছে মাইনাস আর গ্রুপ, আর তার সঙ্গে সঙ্গে এ হলো মাইনাস আর আই গ্রুপ, মাইনাস আর এবং মাইনাস আই গ্রুপ। এ রেজোনেন্সের মাধ্যমে এখানে ইলেকট্রন ডেনসিটি টানতে পারবে না, কারণ এর আগেই বলেছি মেটা পজিশন নেভার ইনভলভস ইন রেজোনেন্স, তার জন্য এখানে এ শুধুমাত্র মাইনাস আই ইফেক্টিং গ্রুপ হিসেবে কাজ করবে। NO2 গ্রুপ, NO2 গ্রুপ প্যারা পজিশন আছে, তাই এখানে মাইনাস আর মাইনাস আই দুটিই কাজ করতে পারবে। আর এক্ষেত্রে কোনো মাইনাস আই বা প্লাস আর কোন গ্রুপেই নেই, এখানে শুধুমাত্র বেঞ্জিন রিংটির মধ্যে রেজোনেন্স হবে। তাহলে যেহেতু এইখানে এবং এইখানে মাইনাস আর গ্রুপ কাজ করছে, তাহলে এই দুটি সিস্টেমের স্টেবিলিটি অন্য দুটি সিস্টেমের স্টেবিলিটি থেকে বেশি হবে। যেহেতু মাইনাস সে এই নাইট্রোর মধ্যে ছড়িয়ে পড়বে এবং এই নাইট্রোর মধ্যে ছড়িয়ে পড়বে, তাহলে 1 নম্বর সিস্টেম আর 3 নম্বর সিস্টেমের স্টেবিলিটি বাকি দুটি সিস্টেম থেকে বেশি হবে। এবার 1 নম্বর সিস্টেম আর 3 নম্বর সিস্টেমের মধ্যে কার স্টেবিলিটি বেশি সেটি বোঝার জন্য আমাদের দেখতে হবে ইন্ডাকটিভ ইফেক্ট কার বেশি কাজ করবে। ইন্ডাকটিভ ইফেক্ট যত দূরত্ব বাড়ে তত ইন্ডাকটিভ ইফেক্টের মান কমে যায়। এখানে এই নাইট্রো গ্রুপ CH2 গ্রুপের খুব কাছে আছে, তাই এখানে যে মাইনাস আই ইফেক্টের কাজ করবে সেটি এই প্যারা পজিশনে নাইট্রো গ্রুপটা অনেক দূরে থাকার জন্য ওর মাইনাস আই ইফেক্টের কাজ অনেক কমে যাবে। মানে এখানে অনেক বেশি জোরে ইলেকট্রন ডেনসিটি টানতে পারবে নাইট্রো, প্যারা পজিশনে যখন আছে তখন নাইট্রো অত বেশি ইলেকট্রন ডেনসিটি টানতে পারবে না বাই ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে রেজোনেন্সের মাধ্যমে দুটি পজিশনে সমান কাজ করছে, তাই এদের দুজনের রেজোনেন্সের মাধ্যমে যে স্টেবিলিটির বৃদ্ধি সেটি সমান হওয়ার পরেও ইন্ডাকটিভ ইফেক্টের জন্য এর স্টেবিলিটি বৃদ্ধি বেশি, তাই 1 নম্বর সিস্টেমের স্টেবিলিটি বেশি, এরপর হবে 3 নম্বর সিস্টেম। এবং এটা নাইট্রো কিছু হলেও ইলেকট্রন ডেনসিটি মাইনাস আই এর মাধ্যমে টানছে, এখানে কোনো রকম মাইনাস আই ইফেক্টিং গ্রুপ বা মাইনাস আর ইফেক্টিং গ্রুপ নেই, তাই এরপর 2 এর স্টেবিলিটি বেশি, 4 এর স্টেবিলিটি সবচেয়ে কম। এখানে তোমরা দুটি পয়েন্ট লিখতে পারো, লিখবে রেজোনেন্স only depends on position, resonance only depends on position not on distance। অর্থাৎ
এখানে অর্থ পজিশনে আছে তাই ও রেজোনেন্স কাজ করবে, প্যারা পজিশনে আছে তাই ওরও রেজোনেন্স কাজ করবে, এবং এর অর্থাৎ 1 নম্বর সিস্টেম এবং 3 নম্বর সিস্টেমের রেজোনেন্সের পরিমাণ একদম সেম হবে। দুটিরই রেজোনেন্স সেম হবে। রেজোনেন্স দূরত্বের হ্রাস বৃদ্ধিতে রেজোনেন্সের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস হয় না। রেজোনেন্সটা শুধুমাত্র পজিশনের উপর নির্ভর করবে। যেমন অর্থতে এবং প্যারাতে রেজোনেন্স কাজ করবে, কিন্তু মেটাতে রেজোনেন্স কাজ করবে না। কিন্তু দূরত্বের হ্রাস বৃদ্ধিতে রেজোনেন্সের কোনো হ্রাস বৃদ্ধি হবে না। তাই বললাম রেজোনেন্স only depends on position, not on distance। আর দ্বিতীয় পয়েন্টে লিখবে ইন্ডাকটিভ ইফেক্ট depends on distance, not on position। Inductive effect depends on distance, not on position। অর্থাৎ ইন্ডাকটিভ ইফেক্ট এখানে যে পরিমাণে কাজ করবে এখান থেকে এখানে গেলে কম পরিমাণে কাজ করবে, এবং মেটাতেও কাজ করবে, প্যারাতেও কাজ করবে, সব জায়গাতেই ইন্ডাকটিভ ইফেক্ট কাজ করবে। কিন্তু অর্থতে যেহেতু সামনে আছে গ্রুপটি, দূরত্ব কম, তাই এখানে ইন্ডাকটিভ ইফেক্টের পরিমাণ বেশি, এখানে তার থেকে কম, এখানে সবচেয়ে কম ইন্ডাকটিভ ইফেক্টের কাজ হবে। তাই ইন্ডাকটিভ ইফেক্ট দূরত্বের বৃদ্ধিতে ইন্ডাকটিভ ইফেক্ট হ্রাস পাবে। লিখবে ইন্ডাকটিভ ইফেক্ট ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ডিসটেন্স। যত দূরত্ব বৃদ্ধি পাবে তত ইন্ডাকটিভ ইফেক্টের পরিমাণ হ্রাস পাবে। এই দুটি সিস্টেমের বেসিসিটি আমরা বোঝার চেষ্টা করব। এখানে নাইট্রোজেন পরমাণুতে লোন পেয়ার আছে, অ্যানিলিন এরও লোন পেয়ার আছে, আর যেটা মিথাইল অ্যামিন সেখানেও নাইট্রোজেন পরমাণুতে লোন পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ারটি যখন সহজে লোককে দান করতে পারবে তাকে আমরা বলবো তার বেসিসিটি বেশি। এই যে লোন পেয়ারটি রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিন রিংয়ে ছড়িয়ে পড়ছে, এই লোন পেয়ারটি রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিন রিংয়ে ছড়িয়ে পড়ছে, তাহলে এই নাইট্রোজেন পরমাণুতে লোন পেয়ার অফ ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি বা লভ্যতার পরিমাণ কমে যাবে। এই নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি বাই রেজোনেন্স, ইলেকট্রন ডেনসিটি বাই রেজোনেন্স বেঞ্জিন রিংয়ে ছড়িয়ে পড়ছে, তার জন্য নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাবে। আর মিথাইল গ্রুপ প্লাস আই ইফেক্টের মাধ্যমে NH2 গ্রুপের দিকে অর্থাৎ নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ডেনসিটি পাঠানোর ফলে এই নাইট্রোজেনের মাথায় ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পাবে, তাই এটির বেসিসিটি বেশি। এইটির মিথাইল অ্যামিনের বেসিসিটি অ্যানিলিন অপেক্ষা বেশি। আমরা এই ফেনলগুলির অ্যাসিডিটি অর্ডার বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে নাইট্রো গ্রুপ অর্থ পজিশনে আছে, অর্থ নাইট্রোফেনল, এখানে মেটা পজিশনে আছে, এখানে প্যারা পজিশনে আছে। যেহেতু অর্থ পজিশন এবং প্যারা পজিশন রেজোনেন্সে অংশগ্রহণ করে কিন্তু মেটা পজিশন রেজোনেন্সে অংশগ্রহণ করে না, তাই এখানে এই গ্রুপটি -r এবং -i উভয় হিসাবে কাজ করবে। প্যারা পজিশনেও -r এবং -i উভয় হিসাবে কাজ করবে, কিন্তু মেটা পজিশনে NO2 গ্রুপটি শুধুমাত্র -i হিসাবে কাজ করবে, -r অর্থাৎ এখানে রেজোনেটিং গ্রুপ হিসাবে কাজ করতে পারবে না NO2। এদের যদি আমরা অ্যাসিডিটি অর্ডার দেখি, এখানে যেটা এক্সপেক্টেড অর্ডার হবে সবচেয়ে বেশি হওয়ার কথা 1 নম্বর, কারণ এখানে রেজোনেন্স এই কম্পাউন্ডে তো অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে রেজোনেন্সের পরিমাণ সমান হবে। এখানেও নাইট্রো গ্রুপের জন্য যে পরিমাণ রেজোনেন্সের জন্য অ্যাসিডিটির মান বৃদ্ধি পাবে, এক্ষেত্রেও রেজোনেন্সের জন্য একই পরিমাণ অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। তাই রেজোনেন্সের জন্য দুটির অ্যাসিডিটি সমান হওয়ার কথা, কিন্তু এখানে NO2 গ্রুপ
এর ডিসটেন্স কম আছে, এখানে দূরত্ব কম থাকা NO2 গ্রুপের -I ইফেক্ট এর পরিমাণ বেশি হবে, এখানে NO2 গ্রুপের -I ইফেক্টের পরিমাণ কম হবে, তাই এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হওয়ার কথা 1, তারপর 3, এরপর যেহেতু নাইট্রো গ্রুপ এখানে -I এর মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি টানছে, কিছুটা হলেও অ্যাসিডিটি বৃদ্ধি করবে, তাই এরপর 2, আর যেটি ফেনল যেখানে কোনো সাবস্টিটিউশন নেই তার অ্যাসিডিটি সবচেয়ে কম হবে। এই অর্ডারটি হওয়া উচিত ছিল, কিন্তু এই অর্ডারটি এখানে হবে না। কেন এবং কি অর্ডার হবে তাহলে? এখানে যেটি অ্যাকচুয়াল অর্ডার হবে, অ্যাকচুয়াল অ্যাসিডিটি অর্ডার হবে প্যারা সবচেয়ে বেশি, প্যারা নাইট্রোফেনল সবচেয়ে বেশি, তারপর অর্থোনাইট্রোফেনল, তারপর মেটানাইট্রোফেনল এবং সবচেয়ে শেষে ফেনল। এটি কেন হচ্ছে? এই অর্ডারটি হওয়ার কারণ কি? এক্ষেত্রে আমাদের ফেনলের মধ্যে থাকা অর্থোনাইট্রোফেনলের মধ্যে থাকা ইন্ট্রামলিকুলার H বন্ডিং এই ইফেক্টটিকে লক্ষ্য করতে হবে। ফেনলের মধ্যে এক্ষেত্রে ইন্ট্রামলিকুলার H বন্ডিং ইফেক্ট আছে, ইন্ট্রামলিকুলার H বন্ডিং। এর ফলে কি হচ্ছে যে যে হাইড্রোজেনটি এখানে H+ হিসেবে বেরিয়ে গেলে আমি এইটিকে অ্যাসিড বলতে পারতাম, সেই হাইড্রোজেনটি এখানে ইন্ট্রামলিকুলার H বন্ডিং এর মাধ্যমে আবদ্ধ থাকায় এই হাইড্রোজেনটি সহজে H+ হিসাবে বেরোতে পারবে না, তাই এর অ্যাসিডিটি তুলনামূলকভাবে কম। সেটা থেকে প্যারানাইট্রোফেনল যেখানে ইন্টারমলিকুলার H বন্ডিং আছে, যেটি দুর্বল H বন্ডিং, তাই সহজেই এটি H+ ত্যাগ করতে পারবে, তাই এটির অ্যাসিডিটি তুলনামূলকভাবে বেশি হবে। তাই এই অর্ডারটি হবে সবচেয়ে বেশি হবে 3 নম্বর, অর্থাৎ প্যারানাইট্রোফেনল, তারপর 1 নম্বর অর্থোনাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল এবং ফেনল। আমরা এই সব ফেনলগুলির অ্যাসিডিটি অর্ডার বোঝার চেষ্টা করব। প্যারানাইট্রোফেনল, প্যারামিথক্সিফেনল, প্যারাক্লোরোফেনল এবং ফেনল, এদের আমরা অ্যাসিডিটি অর্ডার বোঝার চেষ্টা করব। এখানে যে গ্রুপটি আছে নাইট্রো, সেটি -R এবং -I উভয় হিসাবে কাজ করতে পারে, -R এবং -I। এখানে OCH3 এটি +R এবং -I হিসাবে কাজ করবে। এখানে Cl +R এবং -I হিসাবে কাজ করবে, এখানে কোনো গ্রুপ নেই। এদের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন উইথড্রয়িং ক্ষমতা আছে NO2 গ্রুপের। এ যত বেশি ইলেকট্রন ডেনসিটি টানবে তত এই অ্যাসিডটার অ্যাসিডিটি তত বাড়বে, তাই সবচেয়ে বেশি অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে কার? প্যারানাইট্রোফেনল, অর্থাৎ 1 নম্বর কম্পাউন্ডের। এরপর যেহেতু OCH3 এই দিকে ইলেকট্রন ডেনসিটি বাই রেজোনেন্স পাঠাচ্ছে, তাহলে অনেক বেশি ইলেকট্রন ডেনসিটি এই দিকে পাঠিয়ে দেওয়ার ফলে এই অ্যাসিডটির অ্যাসিডিটি কমিয়ে দেবে। আর এখানে ক্লোরিন আছে, এই যে ক্লোরিন গ্রুপটি, সেটি ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি টানছে, কিন্তু রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি পাঠাবে +R, অর্থাৎ রেজোনেন্সের মাধ্যমে এই ইলেকট্রন ডেনসিটি পাঠাতে পারবে, কিন্তু ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি টানবে। কিন্তু এটা একটা বিষয় নোট করার মতো যে যে কোনো হ্যালোজেন পরমাণুর ক্ষেত্রে তাদের -I ইফেক্টের মান +R এর থেকে বেশি। এটি নোট করতে হবে যে হ্যালোজেন পরমাণুদের ক্ষেত্রে
মাইনাস আই ইফেক্টের মান তার প্লাস আর ইফেক্টের থেকে বেশি, অর্থাৎ ক্লোরিন রেজোনেন্সের মাধ্যমে যে পরিমাণ ইলেকট্রন ডেনসিটি সিস্টেমের দিকে পাঠাবে তার থেকে অধিক পরিমাণ ইলেকট্রন ডেনসিটি ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে নিজের দিকে টানবে। ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন ডেনসিটি বেশি টানবে, রেজোনেন্সের মাধ্যমে কম ইলেকট্রন ডেনসিটি পাঠাবে। তাহলে অর্ডারটি হবে নাইট্রো, যে প্যারা নাইট্রোফেনল, তারপরেই হবে প্যারা ক্লোরোফেনল। OCH3 যেহেতু ইলেকট্রন ডেনসিটি পাঠাচ্ছে, তাহলে ফেনলের থেকেও ওর অ্যাসিডিটির পরিমাণ কম হবে। এরপর ফেনল এবং সবচেয়ে শেষে হচ্ছে প্যারা মিথক্সি ফেনল। এই হলো এদের অ্যাসিডিটি অর্ডার। এদের অ্যাসিডিটি অর্ডারকে আমি এদের কনজুগেট বেসের স্টেবিলিটি দিয়েও ব্যাখ্যা করতে পারি। একবার দেখে নেব। এদের কনজুগেট বেস যদি আমি লিখি, এই সব অ্যাসিডগুলির কনজুগেট বেস, অর্থাৎ এদের থেকে একটি করে হাইড্রোজেন বাদ যাওয়ার পর যে আয়নটি আমরা এখানে পেয়েছি, এখান থেকে একটি H+ বাদ যাওয়ার পর যে অংশ পড়ে থাকবে সেটিকেই বলা হবে এদের কনজুগেট বেস। প্রত্যেকেরই একটি করে হাইড্রোজেন ছেড়ে দেওয়ার পর রেস্ট পার্ট বা অবশিষ্ট অংশটিকে আমি এখানে লিখছি, সেটি হলো ওদের কনজুগেট বেস। এই কনজুগেট বেসগুলির যার স্টেবিলিটি যত বেশি হবে সেই অ্যাসিডটির অ্যাসিডিটি তত বেশি হবে। এদের স্টেবিলিটি অর্ডার যদি বার করতে পেরে যাই তাহলে এই সিস্টেমগুলির অ্যাসিডিটিও আমি বার করতে পারবো। এখানে যেহেতু নাইট্রো মাইনাস আর ইফেক্টের মাধ্যমে অনেক বেশি ইলেকট্রন ডেনসিটি মাইনাস গ্রুপ থেকে ও মাইনাস থেকে টেনে নিচ্ছে, তাই এই সিস্টেমটি স্টেবিলিটি সবচেয়ে বেশি। স্টেবিলিটি এদের মধ্যে স্টেবিলিটি সবচেয়ে বেশি হলো 1 নম্বর সিস্টেমের। তারপর ক্লোরিন কিছু হলেও ইলেকট্রন ডেনসিটি টানছে, তাই এরপর স্টেবিলিটি হচ্ছে 3 নম্বর সিস্টেমের। 3 নম্বর সিস্টেমের স্টেবিলিটি বেশি। তারপর হচ্ছে এই ফিনক্সাইড আয়ন 4 নম্বর, এবং সবচেয়ে কম স্টেবিলিটি এদের মধ্যে, যেহেতু এই গ্রুপটি রেজোনেন্সের মাধ্যমে মাইনাসের দিকে আবার ইলেকট্রন ডেনসিটি পাঠাবার চেষ্টা করছে, তাই এই সিস্টেমটি স্টেবিলিটি সবচেয়ে কম, অর্থাৎ 2 নম্বর সিস্টেমটি স্টেবিলিটি সবচেয়ে কম, তাই 2 নম্বর সিস্টেমটির এদের মধ্যে যে 2 নম্বর সিস্টেমটি আছে এর অ্যাসিডিটির পরিমাণও সবচেয়ে কম হবে। এদের কনজুগেট বেসটির স্টেবিলিটি যার সবচেয়ে বেশি সেইটির অ্যাসিডিটিও সবচেয়ে বেশি হবে। আশা করি এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্টগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয় সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি পরের ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আরো ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব।